দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কি অবস্থায় ছিল সবাই জানেন, কিন্তু মাত্র 3 বছরের মাথায় তারা বিশ্বকে চমকে দিল। তারা বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি মিৎসুবিশি চালু করে বিশ্বকে জানাই দিল যে জাপান ঘুমিয়ে পড়ে নাই। সেই জাপান সেখান থেকে বের হয়ে আসতে পারল, বের হয়ে এসে এখন বিশ্বের একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসেবে নিচেরে দাঁড়াতে পারল। এই অঞ্চল দুইবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কেন পারলাম না? এই না পারার কারণ আমাদের সাধারণ জনগণ নয়, এই না পারার কারণ হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা এবং সীমাহীন দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা পয়সা হাত লাগলে হয় না, হ্যাঁ এটাও দুর্নীতি। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে মানুষের অধিকার হরণ করা, অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। দুর্নীতির এই বিষবাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বিদায় না নেবে, আমাদের সমাজ স্বাধীনতার কাঙ্ক্ষিত সুফল ভোগ করতে পারবে না। এরপরে তার মুখেই শুনলেন, আমি বলার পরে তো হইচই পড়ে গেছিল। আমি বলেছি যে তিনি বিদ্রোহ করেছেন, বেকুফরা বুঝেছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এইটা নিয়ে কি যে হইচই। তিনি অবশ্য বলেছেন অনেক সময় এরা ইংলিশটা বুঝে না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদেরকে রেফার করেছেন। এরপরে তিনি বলেছেন যে না, আমার কাছে এগুলা সংরক্ষিত আছে, পয়সাও লাগবে না, আমি দেখাই দিব, চলে আসো আমার বাড়ি। জানবে না, বুঝবে না, তার আগে চায়ের কাপে ঝড় তুলবে। কেন তুলে জানেন? মূল ইস্যুকে চাপা দেওয়ার জন্য তুলে। দেখেন না, সম্প্রতি একটা ঘটনা, আমাদের এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলোর পাত্তাই আমি দেই না। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ঢুকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে আছে। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম খুব ভালোবাসে তো, এই জন্য কসলায় আমাদের ভালো কথাটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করে। একটা কথা এক লাইনে সব বলা যায় না, হয়তো 3টা লাইন বললাম, ওর পছন্দ হয়েছে আমাকে ঘায়েল করার জন্য একটা লাইক পোস্টিং দেবো, ওটাকেই ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিল, বাকি 2 লাইনের খবর নাই। ভাই এগুলো তো ভালো জিনিস না। আমরা জানি আমাদের সাংবাদিক বন্ধুরা এগুলা করতে চান না, তাদেরকে করানো হয়, করতে বাধ্য করা হয়। এত রক্ত, 71-এর ত্যাগ, 24-এর ত্যাগ, এই সবগুলো তো ম্লান হয়ে যাবে যদি ভালোকে ভালো হিসাবে পুরস্কৃত করা না হয় আর মন্দকে যদি দমন করা না হয়। আমরা কি দেখছি? আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ। শাসন ক্ষেত্রে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার। সর্বশেষ যেটা পেরেক মারা হচ্ছে, একটা গণতান্ত্রিক ধারা চালু হোক,
এই জন্য এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠিয়ে দিলাম। এই উঠিয়ে দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা কি? এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করলো? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না।